কাগজ সাধারণগঞ্জ থেকে মতিঝিল, সাথে আছে আমি শামীম জাহেদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক চুক্তি টিকফার ব্যাপারে প্রথম বৈঠকটি ঢাকায় বসছে আগামী 6 এপ্রিল। সেই বৈঠকেই জিএসপি সমস্যা সমাধানের বড় অগ্রগতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এপ্রিলের মধ্যে শর্ত পূরণ করতে পারলে জিএসপি ফিরে পাওয়া যেতে পারে বলে আশাবাদী বাণিজ্যমন্ত্রী। আজ আমাদের আলোচনার বিষয় টিকফা ও জিএসপি। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর, বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় 22% আসে শুধু যুক্তরাষ্ট্রের বাজার থেকে, কিন্তু এই দুদেশের বাণিজ্য স্বার্থ নিয়ে আলোচনার কোনো প্ল্যাটফর্ম ছিল না। নানা মতানৈক্য পেরিয়ে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্ট টিকফার মাধ্যমে বাণিজ্য স্বার্থ নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে দুদেশের। গেল জানুয়ারিতে সেই ফোরামের প্রথম বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা গড়িয়েছে এপ্রিলে। বৈঠকের আলোচ্য এখনও ঠিক করা হয়নি, তবে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সাথে দুদেশের ব্যবসায়ীরা থাকবেন বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। আগামী 6 এপ্রিল আমাদের প্রতিনিধি দল আসবে, সাথে ব্যবসায়ীরাও। আশা করছি ওই বৈঠকে জিএসপি নিয়ে আলোচনা হবে। এছাড়া দুই দেশের অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলো তুলে ধরে তার সমাধান বের হয়ে আসবে। বাণিজ্যমন্ত্রী বলছেন, কারণ আলাদা হলেও বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও জিএসপি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তাই টিকফার প্রথম বৈঠকেই জিএসপি ফিরে পাওয়ার বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ। শর্ত পূরণ করতে পারলে হয়তো জুনে ফিরে পাওয়া যেতে পারে এই সুবিধা। এবং টিকফা নিয়ে আলোচনা করার জন্য খুব সম্ভবত 6 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে টিম আসবে এবং তাদের সাথে বেসরকারি বিনিয়োগকারীরাও আসবে এবং আমরা তাদেরকে উৎসাহিত করেছি যে তারা যদি বাংলাদেশে আসে আমাদেরও বেসরকারি বিনিয়োগকারী তাদের সাথে কথা হবে। আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী যে আমরা জিএসপি যেটা তারা স্থগিত করেছে এইটা আমরা ফিরে পাবো, কারণ ইতিমধ্যে আমরা আমাদের অনেকগুলো শর্ত আমরা পূরণ করেছি এবং বাকি শর্তগুলো আমরা এই এপ্রিল মাসের মধ্যে পূরণ করতে সক্ষম হব। বাণিজ্যমন্ত্রী আরও জানিয়েছেন, টিকফার বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে যেসব পণ্যে শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা নেই সেসব সুবিধা চাইবে বাংলাদেশ। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর আহসান এইচ মনসুর এবং কাজী ইফতেখার হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। যারা মনসুর, প্রথম প্রশ্ন আপনার কাছেই। বাণিজ্যমন্ত্রী যে আশাবাদ ব্যক্ত করলেন যে 6 এপ্রিল যে বৈঠক হবে এরপরেই হয়তো আশা করা হচ্ছে যে আমাদের যে জিএসপি সুবিধা যুক্তরাষ্ট্রে স্থগিত রয়েছে সেটা ফিরে পাওয়ার ব্যাপারে তিনি আশা প্রকাশ করছেন। আপনি কি বাণিজ্যমন্ত্রীর সাথে একই আশা পোষণ করছেন কিনা? রাজনীতিবিদরা একটু বেশি আশাবাদী, তো সেই হিসেবে উনি কিন্তু আশাবাদী আমাদের হতেই হবে। আশাবাদী সবাইকে হতে হবে, তবে সময়োচিত হওয়া উচিত, যুক্তি থাকতে হবে সেই মধ্যে। এখানে আমার মনে হয় যে টিকফার চুক্তি আমাদের হওয়ার মাধ্যমে আমাদের একটা উপকার হয়েছে, সেটা হচ্ছে যে এটা একটা ফোরাম করে দিচ্ছে অটোমেটিক্যালি আমাদের যে বাইল্যাটারাল ইস্যুগুলো আছে সেটা নিয়ে আলোচনা করার জন্য। এবং যেহেতু আমাদের জিএসপিটা হঠাৎ করে আমাদের আগে ছিল না, কিন্তু বর্তমানে একটা বার্নিং ইস্যু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্কের ব্যাপারে, তো এই বিষয়টাই প্রথমেই টিকফার রেগুলার যেটা ফোরাম সেটার মাধ্যমে এটা আলোচিত হবে, সেটা একটা ভালো দিক। কিন্তু আমি যেটা বিভিন্নভাবে চলে এসেছে, আপনারা হয়তো জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা নোট দিয়েছে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং সরকারকে যে টিকফার আন্ডারে যে ধরনের ইস্যু, টিকফা না, জিএসপি যে কারণে সাসপেন্ডেড হয়েছে সেটার যে প্রধান প্রধান কারণগুলো সেটা করার ব্যাপারে, মানে সেটাকে প্রশমিত করার ব্যাপারে বা দূর করার ব্যাপারে যথাযথ অগ্রগতি হয় নাই বলে তারা মনে করছে। এবং তারা তাগাদা দিচ্ছে যে আগামীতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে, যাতে মে মাসে যখন জিএসপিটা রিভিউ হবে মার্কিন যুক্তরাষ্ট্রে তখন যেন একটা পজিটিভ আউটকাম আসতে পারে। তো সেইটার পজিটিভ আউটকাম আসতে হলে অবশ্যই এই এপ্রিল মাসে যে রিভিউটা হবে সেটা ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্যাট পার্সপেক্টিভ। তবে আমি মনে করি যেটা এত তাড়াতাড়ি এটা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ আমাদের অনেকগুলো ইস্যু আউটস্ট্যান্ডিং রয়ে গেছে এই জিএসপিতে, যেগুলো ক্ষেত্রে যথাযথ মানে অগ্রগতি হয়নি বলে আপনি মনে করছেন। ধন্যবাদ ডক্টর মনসুর। জনাব হোসেন, আপনার কাছে প্রশ্ন। আপনি বড় স্টেক হোল্ডার, ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত। আপনার কি মনে হয় যে শর্তগুলো দেওয়া হয়েছিল জিএসপি ফিরে পেতে, সেইগুলো শর্তগুলো কি পূরণ হয়েছে এবং আপনি কি আশাবাদী যেটা আমরা ফিরে পেতে যাচ্ছি? আশাবাদী হওয়াটা তো ভালো,
যে কোনো কিছুতে আশাবাদী, কিন্তু বাস্তববাদী আশাবাদী, যেরকম মনসুর ভাই বললেন, বাস্তববাদী আশাবাদী হতে হবে। এখানে যে জিনিসটি আছে, 4টি শর্তের মাধ্যমে আমাদের থেকে জিএসপি উইথড্র হয়েছে। তার মধ্যে একটা লেবার ল আছে, যেটা গভর্নমেন্ট নতুনভাবে লেবার ল দিয়েছে, কিন্তু লেবার ইউনিয়ন সেইভাবে এখনো সাফল্য লাভ করেনি। সেটা তাদের অবজারভেশনে আছে এখনো। আসেন এবার কৃষি, যেটা চিংড়ি মাছের ক্ষেত্রে যেই জিনিসটা হয়েছে, চিংড়ি মাছের ঘেরগুলোতে বা তাদের প্রোডাকশনে যেই ধরনের বিশৃঙ্খলা আছে সেটাকে নিয়ে প্রশমিত করা, সেটাও কিন্তু জিএসপির একটা শর্তের মধ্যে আছে। তো সেই শর্তগুলো পূরণ আরেকটা ছিল বোধহয় যে বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং কোড ফ্যাক্টরিগুলো অনুযায়ী হয়েছে কিনা। তো সেই শর্তগুলো, এই 4টা শর্তকে মেনে এত তাড়াতাড়ি যে রিভিউ হতে যাচ্ছে, সেখানে করা যাবে কিনা আমার সন্দেহ আছে। যদি করা যায়, আলোচনা হতে পারে, সেখানে বাইলেটারাল আলোচনা হতে পারে, হয়ে কিছুটা হতে পারে। কিন্তু আমার যেটা মনে হয়, ধরুন এইটা আমাদের উপর প্রেশার, এটা একটা প্রেশার, বাকি বাইলেটারাল আলোচনা করার জন্য এটাকে আগে নিতে হচ্ছে আমাকে, অন্য বাইলেটারাল আলোচনা করতেই পারছি না আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে এইগুলা করার আগে। তো অতএব আমার কাছে মনে হয় এটা একটা বার্ডেন আমাদের জন্য, টু কাম আউট ফ্রম দিস বার্ডেন। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো ডক্টর মনসুর। যেটা আমরা জিএসপির পাশাপাশি যে টিকফা অধীনে যে আলোচনা হতে যাচ্ছে সামনে শীঘ্রই, এখানে এই টিকফার ফলে বাংলাদেশের জন্য কি কোনো ঝুঁকি রয়েছে? না, আমি মনে করি যে এখানে যে টিকফার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে যে কোনো ধরনের অর্থনৈতিক বা বাণিজ্যিক সম্পর্কের ব্যাপারে আলোচনা করা। অবশ্যই কিছু রাজনৈতিক বিষয় সেই সাথে চলে আসতে পারে। তো অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিষয়গুলো যেটা লক্ষণীয়, যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বিনিয়োগের উদ্দেশ্য নিয়ে বেশ কিছু প্রতিনিধি দল এই সাথে আসবেন টিকফার আলোচনার সাথে। তো সেটা একটা পজিটিভ দিক। তাদের সাথে আমাদের বাণিজ্যিক প্রতিনিধি দল, ব্যবসায়ীরা যোগাযোগ করবেন এবং ফলে বিনিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের কিছু হয়তো ফলপ্রসূ আউটকাম হতে পারে। তো এটা হচ্ছে পজিটিভ দিকটা টিকফা। যেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে জিএসপি ইস্যুটা মাঝখানে এসে একটা এলিফ্যান্ট ইন দ্য রুম হয়ে গেছে, মানে অন্য সব ইস্যুর যেন বাইপাসড হয়ে ওই হাতিটা কি করবে সবাই ওই দিকে চাই আছে, যে ওইটা কোন দিকে নড়বে। আচ্ছা আচ্ছা, সেইটা একটা দুর্ভাগ্যজনক দিক। এই জন্যই এই জিএসপিটাকে খুব দ্রুত সমাধান করাটা আমাদের দিক থেকে সবচেয়ে প্রয়োজন, এবং এটার যেন আর কোনো কোলাটেরাল ড্যামেজ না হয়। আর সেটা বলতে আমি মিন করছি এটা যেন আবার ইউরোপিয়ান ইউনিয়নে যে আবার একটা ইস্যু না হয়ে দাঁড়ায় ভবিষ্যতে, সেটা যেন কোনোভাবে না হতে আমরা পারে, সেটা আশা করি না। হ্যাঁ, সেটা হবে। ধন্যবাদ। জনাব ইফতেখার হোসেন, আপনার কাছে প্রশ্ন, যে খুবই সাম্প্রতিক সময় গত সপ্তাহে যেটা হচ্ছে যে হিউম্যান রাইটস ওয়াচ বলে একটা সংস্থা আছে, তারা বলছে যে বাংলাদেশের যারা গার্মেন্টস ফ্যাক্টরি ওনার রয়েছেন তারা শ্রমিকদের হুমকি দেখাচ্ছেন, ভয় দেখাচ্ছেন যাতে ট্রেড ইউনিয়ন গঠিত না হয়। আপনি কি আসলে একমত কিনা এই কনসার্নের সাথে? আপনি একমত কিনা? এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা হতেও পারে, এটা হিউম্যান রাইটসের কাছে যেতে পারে। আপনি জানেন হিউম্যান ওয়াচ অনেক ধরনের জরিপ করে, সেই জরিপের কোথাও হয়তো কোনো ফ্যাক্টরিতে এটা পেতে পারে। কিন্তু সরকার একটা জিনিস করেছে, সেটা হলো সরকার আইন করেছে যে তারা লেবার ইউনিয়ন করতে পারবে। এখন এটা শ্রমিকদের দায়িত্ব সেটাকে প্রস্ফুটিত করা। আপনার কি এই মুহূর্তে কোনো ডেটা আছে যে বাংলাদেশে যদি আমি 3000 ফ্যাক্টরিও ধরি, এর মধ্যে কতটা জায়গায় ট্রেড ইউনিয়ন এই পর্যন্ত গঠিত হয়েছে? ট্রেড ইউনিয়ন বেসিক্যালি অফিসিয়ালি মাত্র 20টা ফ্যাক্টরিতে এই মুহূর্তে আছে, যেটা অফিসিয়াল তারা ডিক্লেয়ার করেছে। বাকিগুলোতে এখন তারা করতে যাচ্ছে, তারা সবাই অ্যাপ্লাই করতেছে। এখন ট্রেড ইউনিয়ন সম্বন্ধে তো আলোচনা করতে হবে। আপনি ট্রেড ইউনিয়ন করার আগে শ্রমিকদেরকে তো ইকুইপ করতে হবে যে ট্রেড ইউনিয়ন জিনিসটাকে সে তো বুঝতে হবে। তাকে যদি আপনি সেই জায়গায় না নিয়ে ট্রেড ইউনিয়ন করতে যান, তাহলে পাট শিল্প বা অন্যান্য শিল্পে যা ঘটনা ঘটেছে এখানেও তাই ঘটে। একটু পার্থক্য রয়েছে, সেগুলো আপনি যেগুলো বলছেন সেগুলো মূলত ছিল সরকারি প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। সেটা যেভাবে চলেছে এটা এইভাবে চলার কথা নয়, এখানে একটু পার্থক্য রয়েছে। এখানে দেখা যায় যে বাংলাদেশের প্রথম যেই গার্মেন্টস ফ্যাক্টরিটি জন্মগ্রহণ করেছেন, যে ফ্যাক্টরিটি দিয়ে আজকের বাংলাদেশ দেশ গার্মেন্টস, সেখানে কিন্তু লেবার ইউনিয়ন করতে গিয়ে দেখা গেছে ওই ফ্যাক্টরিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন? ওনার মালিক নিজে কিন্তু লেবার ইউনিয়ন করে দিয়েছিলেন সেখানে। যেহেতু আমাদের লেবাররা স্বশিক্ষিত না, তো লেবার ইউনিয়ন কিভাবে করতে হয় এবং লেবারদের রাইট কিভাবে নিতে হয়, বার্গেনিং এজেন্ট কিভাবে হতে হয়, সেটা যেহেতু স্বশিক্ষিত না তারা, সেই জন্য কোনো না কোনো মহল তাদেরকে ব্যবহার করে। সেই ব্যবহার থেকে দূরে থাকতে হবে, সেটাকে ঠিক করতে পারে। সেই জায়গাটা যদি রিপেয়ার করা যায়, এখানে নাগরিক সমাজের দায়িত্ব আছে, সেখানে মনসুর ভাইদের মতো লোকদের দায়িত্ব আছেন, সেই দায়িত্বটা পালন করতে হবে সবাই। তাহলে এই জিনিসটা পরিস্ফুটিত হবে প্রপারলি। জনাব মনসুর, জনাব হোসেনের যে কনসার্ন ছিল, এটা আমরাও দেখেছি যে আমাদের দেশে লেবার ইউনিয়ন বা শ্রমিক আন্দোলনের মতো যেটা বোঝায় যে আমরা প্রায় এটা একটা অরাজকতার দিকে চলে যেতে হয় দেখি আমরা। এইখানে আমাদের এই মাঝখান থেকে ঠিক
গঠনমূলক কোনো ইউনিয়ন গড়ে ওঠেনি বলেই আমাদের যারা উদ্যোক্তা তারা সবসময় বলে আসছেন। আপনার কি মনে হয় এই ব্যর্থতার পিছনে কারণ কি, এটা কি একটা কারণ হতে পারে যে দীর্ঘদিন কোনো প্ল্যাটফর্ম না থাকার কারণে হতে পারে এটা? অ্যাবসলিউটলি, যেটা হচ্ছে আমাদের একটা কালচার ডেভেলপ করে গেছে। কালচারটা হচ্ছে যে লেবার ইউনিয়নগুলো একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে গেছে এবং তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, এবং এটাই হচ্ছে লেবারদের জন্য সবচেয়ে ক্ষতিকর দিক। আমাদের লেবার ইউনিয়নদেরকে বুঝতে হবে, আমি আশা করি যে গার্মেন্টস শিল্প নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবে আগামীতে, যে লেবার ইউনিয়নগুলো হবে প্রথমে লেবারের স্বার্থে, অন্য কারো স্বার্থে না। তারা যেন পুতুল নাচ হিসাবে অন্যের স্বার্থে ব্যবহার না হয়, সেই বিষয়ে তাদেরকে সবচেয়ে সতর্ক থাকতে হবে। কারণ এটাই হচ্ছে আমাদের শ্রমিক স্বার্থের সবচেয়ে বড় অন্তরায়। আলটিমেটলি কি হয়েছে, এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো, আমি বুঝি যে সরকারি বেসরকারির মধ্যে পার্থক্য আছে, কিন্তু তারপরেও যেভাবে লেবার ইউনিয়নগুলোকে রাজনীতিকবিদরা, রাজনৈতিক সংগঠনগুলো ব্যবহার করেছে অতীতে, তার ফলে ওই প্রতিষ্ঠান তো ধ্বংস হয়েছে, লেবারদের স্বার্থ কিন্তু কোনো মতে রক্ষা হয় নাই। শুধুমাত্র ইউনিয়নের কিছু কতিপয় লিডারের ক্ষমতা অসীম এবং তাদের আর্থিক উন্নতি সাংঘাতিকভাবে বেড়ে গিয়েছে, কিন্তু এটা তো শ্রমিকদের স্বার্থ রক্ষা হলো না। ধন্যবাদ জনাব মনসুর। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো আবার। সময় হলে একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মনসুর। আজ আমরা কথা বলছি টিকফা ও জিএসপির সুবিধা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর এবং বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন। জনাব কাজী ইফতেখার হোসেন এবং জনাব আহসান এইচ মনসুর, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব হোসেন, এবার প্রশ্ন আপনার কাছে। আমরা বলছিলাম জিএসপি শর্ত ফিরে পেতে বেশ কিছু শর্তের কথা জানি, তার মধ্যে একটা বড় শর্ত ছিল যে আমাদের যে ইপিজেড রয়েছে সেখানকার ফ্যাক্টরিগুলোর শ্রমিকদের অ্যাসোসিয়েশন করার অধিকার থাকতে হবে ছিল, এবং এর বাইরে অন্যান্য গার্মেন্টস ফ্যাক্টরিতে পরিদর্শক নিয়োগের ব্যাপারে এবং পরিদর্শনের ব্যাপারে একটা বড় শর্ত ছিল। এই দুটো প্যারামিটারে আসলে আমরা কতটুকু উন্নতি করতে পেরেছি? দেখুন, আমাদের যে প্রথম জিনিস যেটা, সেটা হলো যে ফ্যাক্টরি পরিদর্শক হিসেবে যে 200 জনকে নেওয়ার কথা আছে, সেটা প্রসেস চলছে এখনো। সরকারি ব্যবস্থায় আপনি জানেন যে এই জিনিসগুলো সময় নেয় করতে, তো সেইটা সময় নিচ্ছে। আমার মনে হয় না সেটা খুব তাড়াতাড়ি হবে, কারণ এটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে এবং সেটার জন্য আরও কিছু সময় লাগবে। আর ইপিজেডে যেই লেবার ইউনিয়ন, সেটার প্রসেস এখনো শুরুই হয়নি। তো যেটা শুরু হয়নি সেটা তো আপনি আশা করতে পারেন না যে ওই এপ্রিল মাসের মধ্যে এটা হয়ে যাবে। তো এটা শুরু করতে যদি যায় তাহলে দেখা যাবে যে শুরু করতে করতেই হয়তো এপ্রিল মাস চলে এসছে। তাই টিফা চুক্তি আলোচনার আগে সেটা নিয়ে বড় ধরনের কোনো কিছু হবে বলে আমার মনে হচ্ছে না এখন। এই কারণে আমি ভাবছি যে এইবারের এই আলোচনার মধ্যে দিয়ে জিএসপি ফিরে পাওয়ার সম্ভাবনা অনেক কম। এবং আমি যেটা ধরেন বাণিজ্য মন্ত্রী বলেছেন, তিনি যেহেতু রাজনীতি করেন, উনি রাজনৈতিকভাবে বলবেনই কথাগুলো, কিন্তু আমরা যারা ব্যবসার সঙ্গে জড়িত আছি, আমরা ব্যক্তিগতভাবে যেটা দেখতেছি যে যেইভাবে সরকার আগাচ্ছে, আমরা সেটা অনেক ধীরে গতিতে আগাচ্ছে। আমাদেরকে আরো ফাস্ট হতে হবে এই জায়গায়। ধন্যবাদ জনাব হোসেন। মুভিং টু টিকফা ইস্যু, জনাব মনসুর, আমরা যদি টিকফার কথা বলি, টিকফার একটা বড় একটা অংশ রয়েছে যেখানে বলা হচ্ছে ট্রেড ইন সার্ভিসেস, এবং বলা হচ্ছে যে এর ফলে যুক্তরাষ্ট্রের থেকে যে সার্ভিস সেক্টর সেটা আমাদের দেশে ঢুকে যাবে মার্কেটে। এটা ভালো না খারাপ হবে? এটার দুটো দিক আছে। ইটস ডিবেটেবল এরিয়া। ইন্ডিয়াতে এটা নিয়ে প্রচন্ড ডিবেট হয় সবসময়। ভালো দিক আমি আগে বলি, ভালো দিক যেমন আমাদের ব্যাংকিং সেক্টরে আমরা জানি 2 বা 3টে বিদেশি ব্যাংক আছে, এইচএসবিসি, তারপরে স্ট্যান্ডার্ড চার্টার্ড, এরা কিন্তু, বা তার আগে ছিল এএনজি বা আমেরিকান এক্সপ্রেস। দিস ব্যাংকস কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেট করে ইন্ডাস্ট্রিতে। দে সেট এ স্ট্যান্ডার্ড, দে ব্রিং নিউ টেকনোলজি, নিউ ম্যানেজমেন্ট, যে কারণে দেখা যায় এইচএসবিসির যারা প্রাক্তন কর্মচারী তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় এমডি ডিএমডি করে নিয়ে যাওয়া হয়। ইটস এ রেগুলার ফেনোমেনা। সো উই বেনিফিট ফ্রম দেয়ার ম্যানেজমেন্ট কোয়ালিটি অ্যান্ড সার্ভিস থেকে। এটাকে যদি সার্ভিস সেক্টরের কোয়ালিটি আমাদের আনতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে বিদেশিদেরকে দেশে এনে তারা কিভাবে ম্যানেজ করে এই জিনিসগুলো কিন্তু আমরা অবজার্ভ করলে আমরাও ওটা করতে পারবো, কিন্তু আমাদেরকে একটু ওই জিনিসগুলোকে দেখতে হবে, ওটাকে নিয়ে রিফ্লেক্ট করতে হবে। এটা একটু পজিটিভ দিক বড়ভাবে। কিন্তু এই নেগেটিভ দিকে এখন আসি, সেটা হচ্ছে যে এটা একটা কন্ট্রোল ওয়েতে করতে হবে। অর্থাৎ আমরা আনবো তাদেরকে, যেমন বিদেশি হোটেল আমরা এখানে অবশ্যই আমাদের এখানে আছে এবং আরো আসবে, কিন্তু আমরা কন্ট্রোল ওয়েতে আসবো। আমরা বিদেশি ব্যাংক আমাদের এখানে আছে, আরো আসবে আগামীতে আশা করি, কিন্তু সেটাও কন্ট্রোল ওয়েতে রাখতে হবে। সবকিছু সার্ভিস এরিয়াতে
আমাদের এয়ারলাইন্স আছে, আমরা দেখি তো পার্থক্যটা কতখানি, এবং না পেরে আমরা এখন বিদেশিদেরকে বিমানের কার্যভার চালানোর ক্ষমতা দিয়ে দিয়েছি, যেটা আমি খারাপ বলে মনে করি না, আমাদের অদক্ষতার কারণে এটা করতে হয়েছে সরকারকে। তো যে জিনিসটা ভালো দিকটাকে যদি আমরা এটার মাধ্যমে গ্রহণ করতে পারি, আমি মনে করব সেটা আমাদের জন্য একটা অর্জন হবে। এবং সার্ভিস সেক্টরের ওভারঅল বাংলাদেশ কিন্তু খুবই খারাপ সার্ভিসের কোয়ালিটিতে। আমরা একটা হসপিটালে যাই এবং আমরা যখন ব্যাংককে যাই বা ইন্ডিয়াতে যাই, আমরা যে মান দেখি সার্ভিস ক্ষেত্রে, সেটা কোনো তুলনা হয় না। তো সার্ভিসে আমাদের কোয়ালিটি ইজ ভেরি পুয়ার। আমরা লোকবল আছে, কিন্তু লোকের কোয়ালিটি এবং সেবা নিয়ে যে একটা মান উন্নয়নের প্রচেষ্টা, সেটা ভয়ানকভাবে আমরা ব্যর্থ হয়েছি এখন পর্যন্ত। এটাকে পরিবর্তন করতে হলে যদি বিদেশি প্রতিষ্ঠানকে দেখে আমরা কিছু শিখতে পারি, তাহলে আপনি সেটা আমাদের একটা অর্জন। ধন্যবাদ জনাব হোসেন। টিকফার আর একটা বিষয় হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ওইটা আমাদেরকে মেনে চলতে হবে। সেক্ষেত্রে এক্ষেত্রে কি আপনি কোনো রকম ঝুঁকি দেখছেন? আমি যদি বলি, বাংলাদেশের যেগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেগুলো জনপ্রিয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সবই হচ্ছে পাইরেটেড এখানে। তো সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে আমাদের এই মুহূর্তে ইমিডিয়েটলি কোনো ঝুঁকির মুখে পড়তে যাচ্ছি আমরা? আমি যেটা বুঝি সেটা হলো, ধরেন মাইক্রোসফট কোম্পানি তো এখনো আমাদের দেশে সেভাবে লাইসেন্সিং প্রথা চালু করে নেই, আমরা সব পাইরেটেড জিনিস দিয়েই কাজ করি। এখন আমাদের যে সামাজিক ব্যবস্থা বা আমাদের যে পারচেজিং পাওয়ার, আমরা জানি না আমরা লাইসেন্সিং পারচেজিং পাওয়ার সাধারণ মানুষ নিতে পারবে কিনা, সেটা একটা আমাদের জন্য বিশাল সমস্যা। কিন্তু এটা তো সারা যুগ যুগ ধরে এভাবে চলতে পারে না। এটাও তো সত্য কথা যে আমরা পাইরেটেড সংস্করণ ব্যবহার করছি, যেটা হওয়া উচিত নয়। এটা যুগ যুগ ধরে এটা চলতে পারে না, একটা সার্টেন টাইম এটা চলতে পারে। কিন্তু আমি মনে করি যে এই জিনিসটা হওয়া উচিত উন্নতির স্বার্থে। আপনাকে তো উন্নত জগতে পৌঁছতে হবে। উন্নত জগতে যদি পৌঁছতে হয়, তাহলে আপনাকে কিন্তু কিছু না কিছু মূল্য দিতে হবে তার। সেই মূল্য যদি আপনি না দিতে চান, তাহলে উন্নত সমাজে আপনি পৌঁছতে পারবেন না। আজকে যদি ধরেন ভারতের দিকেই যদি তাকান, ভারত টাটা কোম্পানি কিন্তু তার উন্নয়ন করার জন্য সে কিন্তু মার্সিডিজ কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করতে হয়েছে, তাকে মূল্য দিতে হয়েছে। একটা সময় এসে আজকে তার ডেভেলপমেন্ট এসছে। আপনাকে আমার যেটা মনে হয় সেটা নেওয়া উচিত, নিয়ে হয়তো মূল্য দিতে হবে এই মুহূর্তে, সেটা করে আমাদের ওই ব্যবস্থা যাওয়া। আমরা কি ওপেন সোর্স লিনাক্সে যেতে পারি কিনা, সেটা কি সম্ভব? সেই জাতীয় ট্রেনিং বা প্রণোদনা গভর্নমেন্টের দিক থেকে আসতে পারে কিনা? আমি যেটা মনে করি, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তৈরি করা উচিত এইসব জায়গায় যাওয়ার জন্য, যেটা আমাদের দেশে নেই। আমাদের কিন্তু সুশিক্ষিত সমাজের বিশাল অভাব, আপনারা জানেন। আজকে ধরেন বেঙ্গালুরের দিকে যদি তাকান, কেন তাদের এই উন্নয়ন? সবচেয়ে বড় যেন ইনফোসিসের কেন এত উন্নয়ন হয়েছে, তার কারণ হলো তাদের কাছে টেকনিক্যাল লোক আছে, শিক্ষিত সমাজ আছে। আমাদের সেই জায়গায় যেতে হবে, আমাদেরকে সেই ব্যবস্থাগুলো তৈরি। যেমন স্যার বললেন সার্ভিস সেক্টরের কোনো ইনস্টিটিউটই নেই আমাদের দেশে এই মুহূর্তে। তাহলে আপনি কিভাবে ডেভেলপমেন্টে আসবেন? আপনার কাছে যতই লোক থাকুক, যদি প্রপার লোক না থাকে, আপনি কোনো কাজই করতে পারবেন না। ডক্টর মনসুর, ট্রিপসের অধীনে যে সুবিধাগুলো আমরা পেয়ে থাকি, আমি যদি ওষুধ সেক্টরের কথাই বলি, এই টিকফা চুক্তির ফলে কি সেগুলোতে আমরা বাধাগ্রস্ত হব? না, আমি মনে করি না। কারণ ট্রিপসের অধীনে আমরা যে বেনিফিটটা পাই, সেটা পাচ্ছি আমরা ডব্লিউটিওর সাথে আমাদের সরাসরি নেগোসিয়েশন। সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে কোনো ডিসিশন দিতে পারবে না, কারণ সেটা যেহেতু একটা মাল্টিল্যাটারাল চুক্তি এবং ডব্লিউটিওর অধীনে আছে, সেটা এই চুক্তিকে এফেক্ট করবে না বলা হচ্ছে। কিন্তু আলটিমেটলি আসলে না, এটা করার কথা না। কারণ ইন্টারন্যাশনাল রুলস এন্ড রেগুলেশন সবসময় আমাদের প্রোটেকশনে থাকবে, উইল প্রোটেক্ট আস ফ্রম বাইল্যাটারাল থেকে। যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা চাই, সেটা অন্য কথা। কিন্তু আমরা অলওয়েজ ইন্টারন্যাশনাল রুলস, যেটা আমরা অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারবো ইন আওয়ার বাইল্যাটারাল ডিসকাশন। এবং সাধারণত বাইল্যাটারাল আদার পার্টি সেটাকে অ্যাকসেপ্ট করে নেয় ইন্টারন্যাশনাল নর্ম যদি থাকে। যেমন আমরা গার্মেন্টের কথাই বলি, আমরা আইএলওর স্ট্যান্ডার্ড যদি আমরা মিট করতে পারি, তাহলে কিন্তু আমরা জিএসপিতে আমরা অনেক এগিয়ে যাব। আমেরিকা যেটা বলছে যে তোমরা আইএলওর বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটাকে অ্যাপ্লাই করো ফর ইয়োর ইপিজেড। এই যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আইএলও স্ট্যান্ডার্ড। এটা যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের আভ্যন্তরীণ এবং ইপিজেডে, তাহলে কিন্তু আমরা লেবার ইস্যু নিয়ে যে জটিলতা হচ্ছে, সেটা আমরা বের হয়ে আসতে পারবো। এটা আমাদেরকে ইন্টারন্যাশনাল নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডকে গ্র্যাজুয়ালি অ্যাডাপ্ট করে নিতেই হবে। যেমন ট্রিপস ইস্যুর ক্ষেত্রেও, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের ক্ষেত্রেও দেখা গেল যে চায়না, ইন্ডিয়া, রাশিয়া সবাই কিন্তু আলটিমেটলি ডব্লিউটিওতে যে ওই খত দিয়েছে যে আমরা এটাকে মেনে নেব, তারপরেই তাদেরকে মেম্বারশিপ দেওয়া হয়েছে, বিশেষ করে চায়না এবং রাশিয়াকে। তো এই জিনিসটা আমাদেরও মানতে হবে। আমরা প্রোটেক্টেড ছিলাম এতদিন, আমরা মধ্য ইনকামের দেশে যাচ্ছি, আমরা এটা না মেনে কিন্তু আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ে একটা মধ্য ইনকামের দেশে পরিণত হতে পারবো না। ধন্যবাদ ডক্টর মনসুর, ধন্যবাদ জনাব হোসেন। সময় সমাজে আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।